আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। দ্বিতীয় দফা লকডাউন কিছুটা শিথিল করার পর ক্ষুদ্র ব্যবসায়ীরা বুক ভরা আশা নিয়ে জীবন যুদ্ধে দেখেছিলেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কিংবা অস্থায়ীভাবে পণ্যের পসরা সাজিয়ে বসেন তারা। তবে জনস্বার্থে নেওয়া সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 14 এপ্রিল হচ্ছে বছরের দ্বিতীয় দফা লকডাউন। এই লকডাউনকে সামনে রেখে শঙ্কায় পড়েছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষজন ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। রাজধানী ঘুরে মুসামিয়া জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ফুটপাতে বসে রাজধানীর বুকে টিকে থাকার স্বপ্নে যারা বিভোর তারাই হকার। ছোট ছোট দোকানের নানান জিনিসের পসরা সাজিয়ে পরিবার নিয়ে দুবেলা খাবার জোগানোর জন্য নিয়মিত যুদ্ধ করে তারা। উচ্ছেদ কিংবা প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও দোকান নিয়ে চলছিল প্রতিদিনের আয়। কিন্তু মহামারী করোনার প্রথম লকডাউনের হাহাকার কাটিয়ে যখন নতুন করে আবার ব্যবসা গুছিয়ে চলছিল বেচাকিনি, ঠিক তখনই বছর ঘুরে আবার লকডাউন। সামনে 7 দিন লকডাউন, ওই লকডাউনে আমরা বাসায় চলে যেতে হবে, কি খাবো ওটা আমরা কেউই নিশ্চিত জানি না। আবার নতুন করে যে লকডাউনটা দিচ্ছে এটা আমাদের জন্য, এই হকারে আমরা ক্ষুদ্র ব্যবসা করি, অনেক কষ্ট, আমাদের মতন সাধারণ মানুষ অনেক কষ্টের মধ্যে পড়ে যাব। আয়ের উৎস বন্ধ হবার উপক্রম হওয়ায় হতাশায় পড়েছে এ সকল ছোট ব্যবসায়ীরা। জানালেন স্বল্প পরিসরে হলেও খুলে রাখা হোক। সরকার বিবেচনা করে যে ব্যবসায়ীদের জন্য একটু ছাড় দেয়, কেমনে ব্যবসা বাণিজ্য আমরা করতে পারবো। সামনে আমরা কিভাবে পা বাড়াই চলাফেরা করব, 2 বেলা ভাত ডাল ভাত খাবো, এই ধরনের চিন্তা নিয়ে আমরা হতাশার মুখে আছি। ফুটপাতের হকারদের ব্যবসা বড়ই কষ্টের। কনকনে শীত, আগুনের মতো রোদ, প্রবল বর্ষণ কোনো কিছুই তাদের জন্য বাধা নয়। ঈদের চাঁদ রাতে শেষ পর্যন্ত তারা ফুটপাতে বসে থাকেন। সামান্য রোজগারে পরিবারের মুখে হাসি ফুটাতে ব্যস্ত এ সকল মানুষের জন্য নেওয়া হোক উদ্যোগ, এমনটাই প্রত্যাশা সকলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হয় মিলন মিয়া নামের এক ভারতীয় যুবক। আহত অবস্থায় ওই যুবক জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ পৌঁছালে নাগেশ্বরী থানা পুলিশ তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিজিবি জানায়, শনিবার সন্ধ্যার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে ওই যুবক অবৈধভাবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তার নানার বাড়িতে আসছিল। এ সময় বিএসএফ গুলি চালালে সে আহত হয়। মহামারী করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় দেশে ইতিহাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হল রোববার। এদিনের মৃত্যু হয় 78 জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯,৭৩৯ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় আরও 5,819 জনের শরীরে। সব মিলিয়ে দেশে করোনার মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 6,84,765 জনের শরীরে। রোববার বিকেলে স্বাস্থ্য দফতরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের সমর্থকদের হামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশাহ সহ আহত হলেন অন্তত 15 জন। রোববার দুপুরে মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের ডেওয়াতলা বাজারে চাল বিতরণের সময় এই হামলার ঘটনা ঘটে। এদের মধ্যে অন্তঃসত্ত্বা গৃহবধূ লিপি আক্তার সহ গুরুতর আহত 10 জনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে সম্পন্ন হল বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল হকের দাফন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনী একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। রেজাউল হক বীর প্রতীক শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের মৃত্যুতে কেরানীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। গুণী সঙ্গীত শিল্পীর বাড়ি কেরানীগঞ্জের উপজেলার তারানগর ইউনিয়নের মনোহরিয়া এলাকায়। রোববার পারিবারিক কবরস্থানে বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি 59 বছর বয়সে শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব অনিশ্চয়তা কাটিয়ে সারা দেশের মতো রংপুরেও শুরু হয় করোনা টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। লকডাউনের মধ্যেও সকাল থেকে টিকা কেন্দ্রগুলোতে ছিল প্রত্যাশিত ভিড়। প্রথম ডোজ নেওয়ার 56 দিন পার হওয়া ব্যক্তিরাই টিকা নিচ্ছেন দ্বিতীয় ডোজের। সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় টিকা নেয় আগ্রহ বৃদ্ধি পাচ্ছে মানুষজনের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। লকডাউনের মধ্যেও এই মানুষগুলো বেরিয়েছেন টিকা নিতে।
সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো দ্বিতীয় ডোজ দেয়া শুরু হলেও সামাজিক দূরত্বের ব্যাপারে অনেকেই ছিলেন উদাসীন। এসএমএস-এর আগের টিকা কার্ড দেখানোর পরে মিলছে কাঙ্ক্ষিত দ্বিতীয় ডোজের টিকা। দুপুর ২:৩০ পর্যন্ত নগরীর সদর হাসপাতাল কেন্দ্রে টিকা নেন ৩০০ জন। কিছুটা ভোগান্তি হলেও দ্বিতীয় ডোজের টিকা পেয়ে খুশি সর্বসাধারণ। সিস্টেমেটিক্যাল তো হচ্ছে, মোটামুটি সিস্টেমের এইটুক তো হবেই, এটুক তো যেটুকু হয় এটা তো আমাদের দেশে খুব স্বাভাবিক। তো এটাই তবে ভালো, সব কিছু মিলে ভালোই বলা যায়। পরে অনেক ঝামেলা করে আমি এটা করলাম, কমপ্লিট করলাম। বলে এমনি টিকা সম্পন্ন করে সেকেন্ড ডোজ কমপ্লিট করলাম। ঠিক আছে, এটা সবারই মনোযোগ আকর্ষণ করছে যে সবাই যেন এটা টিকা নেয়, এই জন্য সবার প্রতি প্রত্যাশা রইল যে আসবেন এবং টিকা নেবেন। তবে সামাজিক দূরত্ব ও সামাজিক সচেতনতার ব্যাপারে কথা বলতে চাইলে জেলা রোগ নিয়ন্ত্রণের এক কর্মকর্তা জানালেন, দূরত্ব আমরা চেষ্টা করতেছি। আমাদের আসলে জনবল তো ওভাবে নেই, কারণ আমাদের যেহেতু এখানে হসপিটাল নেই, আমরা আমাদের সিএসসিপিদের কাজে লেগেছি। আপনারা দেখতেছেন আমাদের এএসআই যারা, তারা কাজ করতেছে। যতটা সম্ভব আমরা মেনটেন করার চেষ্টা করতেছি। কারণ নিজেদেরও তো কিছু সচেতনতা মেনটেন করতে হবে মানুষদের, আর কি আমরা চেষ্টা করতেছি। নগরীর জেলা সদর কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫,৯০০ জন, আর এ কেন্দ্রে প্রথম ও আজই টিকা পান ৬০০ জন। পর্যায়ক্রমে প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের দেয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। টিকা গ্রহণ করলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। করোনা নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে সবাইকে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রোববার সকাল ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে জামালপুরে চায়ের দোকানে বসেছিলেন ফামিদ নামের এক যুবক। এ সময় আকস্মিকভাবে তারই সৎ ভাই মিলন মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে ফামিদের ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ফামিদের। এলাকাবাসী জানায় পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করে নিহতের স্ত্রী রোজিনা। নাটোরে অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে অনুষ্ঠিত হল মানববন্ধন। রোববার সকালে জেলার বড়হরিশপুর জয়নগরের রবিরহাট ব্রিজ এলাকায় অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। বক্তারা জানান, হরিশপুর ইউনিয়নের প্রভাবশালী একটি মহল নিজেদের স্বার্থে ধলাট, রবিরহাট, জয়নগর সহ আরও বেশ কিছু এলাকায় আবাদি জমিতে নির্বিচারে পুকুর খনন করছে। এতে বর্ষায় এলাকাবাসী জলাবদ্ধতার মুখে পড়বে জানিয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান তারা। টাঙ্গাইলে ফেন্সিডিল সহ 2 জনকে আটক করল র্যাব 12। রোববার সকালে টাঙ্গাইল র্যাব 12-র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে নাজমুল ইসলাম ও সিরাজুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 355 বোতল ফেন্সিডিল, জব্দ করা হয় মাদকদ্রব্য বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ। এই ঘটনায় মির্জাপুর থানায় এটি মাদক মামলা দায়ের করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।